হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় এসএসসি শিক্ষার্থীরা। আজকে তোমাদের জন্য আমি হাজির হয়েছি বোর্ড কোয়েশ্চন এমসিকিউ সলভ নিয়ে। আজকে আমরা সলভ করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ড 2023, অর্থাৎ 2023 সালের আমরা ঢাকা বোর্ডে যে এমসিকিউটা এসেছে সেই পুরো 30টা এমসিকিউ আজকে আমরা সলভ করব। চলো একসাথে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে আটগড়া কার্যপত্রে নিচের কোন শিরোনাম প্রয়োজন নেই। তাহলে এই প্রশ্নটা এসেছে কার্যপত্র থেকে। তাহলে আমাদের জানতে হবে প্রথমে কার্যপত্র কয় গড়া হয়ে থাকে, কার্যপত্রের ঘর কয়টি, এবং আটগড়া কার্যপত্রে কোন কোন বিষয়গুলো আসে এবং কোন কোন বিষয়গুলো আসে না। তাহলে আমরা যদি শুরুতেই দেখি, আটগড়া কার্যপত্রে আমাদের আসবে রেওয়ামিল, এরপর আসবে আমাদের সমন্বয়, তারপর আসবে হচ্ছে আমাদের আয় বিবরণী, এবং সবশেষে আসবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই চারটা গড় হচ্ছে আমাদের আটগড়া কার্যপত্র আসবে। রেওয়ামিল, সমন্বয়, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই চারটা ছাড়া আর কোনো কিছু আসবে না। তাহলে আমরা যদি দেখি সমন্বয় এখানে আছে, এখানে আছে, তার মানে এটা আসবে। তারপর দেখো আয় বিবরণী, এখানে অবশ্যই আয় বিবরণী আসবে। উদ্দীপ্ত পত্র, উদ্দীপ্ত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর আরেকটা নাম হচ্ছে উদ্দীপ্ত পত্র, তার মানে এটাও আসবে। তাহলে এই তিনটা যদি আসে, আমাদের সঠিক উত্তর কি? এই যে সমন্বিত রেওয়ামিল। সমন্বিত রেওয়ামিল আটগড়া কার্যপত্রে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর বি নাম্বার, সমন্বিত রেওয়ামিল। তাহলে অবশ্যই আমাকে জানতে হবে আটগড়া কার্যপত্রে এই চারটা আমাদের শিরোনাম আসে। তাছাড়া কার্যপত্র আবার আসে 10 গড়া। 10 গড়া কার্যপত্রে কি কি আসে এটাও শিখে নিই। একটা এমসিকিউ সলভ করতে গেলে আমরা বাকি এর থেকে যদি অন্য কোনো এমসিকিউ আসে তাহলে যেন আমরা সলভ করতে পারি। দেখো 10 গড়া কার্যপত্র আসবে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল। একটা এক্সট্রা টপিক আসবে, সেটা হচ্ছে সমন্বিত রেওয়ামিল। কয় গড়া কার্যপত্রে? 10 গড়া কার্যপত্রে। তাহলে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মোট 5টা জিনিস আসবে হচ্ছে 10 গড়া কার্যপত্রে। আর 8 গড়া কার্যপত্র আসবে এই 4টা জিনিস। আশা করি ক্লিয়ার। 2 নম্বর এমসিকিউ দেখো, সমাপনী দাখিলা দেওয়া হয়। তাহলে এখানে আমার 3টা অপশন আছে, আয় হিসাব সমূহ সমাপ্ত করার জন্য, ব্যয় হিসাব সমূহ সমাপ্ত করার জন্য, নাকি উত্তোলন হিসাব সমূহ সমাপ্ত করার জন্য। তাহলে আমাকে জানতে হবে সমাপনী দাখিলা কেন দেওয়া হয়। সমাপনী দাখিলা দেওয়া হয় আয়, সকল আয়সমূহ, সকল ব্যয়সমূহ এবং উত্তোলন হিসাব বন্ধ করার জন্য বা সমাপ্ত করার জন্য। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার। 1, 2 ও 3 তিনটা হিসাবে আমাদের বন্ধ করা হয় কোথায়? সমাপনী দাখিলায়। অবশ্যই মনে রাখতে হবে, আয় হিসাব, ব্যয় হিসাব এবং উত্তোলন হিসাব বন্ধ করা হয় কোথায়? সমাপনী দাখিলায়। পরবর্তী এমসিকিউতে যদি আমরা যাই, আমাদের বলা হয়েছে রেওয়ামিলে বেতন 14,000 টাকা, মাসিক বেতন 1,500 টাকা হলে উদ্ধৃত্তপত্র প্রদেয় বেতন কত টাকা প্রদর্শিত হবে। তাহলে কিছুক্ষণ আগে আমরা জানলাম উদ্ধৃত্তপত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে রেওয়ামিলে বেতন আছে কত টাকা? 14,000 টাকা। কিন্তু মাসিক বেতন কত করে? দেখো মাসিক বেতন হচ্ছে 1,500 টাকা। তাহলে আমাদের এক বছরে কয় মাস? এক বছরে হচ্ছে 12 মাস। তাহলে আমি যদি 12 মাসের হিসাব করি, 12 গুণ প্রতি মাসে 1,500 টাকা করে, 1,500 টাকা। তাহলে আমার দেখো আমার পুরো বছরে বেতন আসবে হচ্ছে 18,000 টাকা। কিন্তু রেওয়ামিলে বেতন দেওয়া আছে কত? দেখো 14,000 টাকা। তাহলে আমি এখানে 14,000 টাকা লিখলাম। তার মানে আমার আরো কত টাকা দেওয়া বাকি আছে? আমার কত টাকা বেতন বকেয়া আছে? এই যে 18,000 থেকে 14,000 বিয়োগ করলে আমার আরো 4,000 টাকা বেতন বকেয়া আছে। আর আমরা সবাই জানি কি বকেয়া বেতন হচ্ছে দায়। কোনো খরচ যদি বকেয়া থাকে সেটা হচ্ছে দায়। এখানে 4,000 টাকা বেতন বকেয়া রয়েছে, তার মানে আমার দায় রয়েছে 4,000 টাকা। দায় কোথায় বসে? দায় আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্তপত্রে বসে। তাহলে আমাদের সঠিক উত্তর কত টাকা? এই যে 4,000 টাকা। এভাবে আমাদের আনসারটা বের করতে হবে। এক বছরের আমাদের বেতন হিসাব করতে হবে, তারপর আমি কত টাকা কম দিছি বা আমার থেকে কত টাকা বকেয়া আছে সেটা বের করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চন আমাদের 4 নাম্বার, কোনটি ব্যবসায়ের অনগদ লেনদেন? আমাকে বলা হয়েছে অনগদ লেনদেন কোনটি। তাহলে আমরা যদি একটা অপশন দেখি, দেখো বিজ্ঞাপন নগদ লেনদেন, ভাড়া আমরা নগদে দিই, কমিশন আমরা নগদে দিই বা নগদে নিই। কিন্তু অবচয় দেখো এটা হচ্ছে অনগদ লেনদেন। অবচয় হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া, অর্থাৎ কোনো একটা স্থায়ী সম্পত্তি যখন ক্ষয় হয়ে যায় সেটা আমরা অবচয়ের মাধ্যমে নির্ণয় করি। এর ফলে কোনো টাকার লেনদেন হয় না। আর বাকি যে 3টা অপশন দেখছি এগুলোর ফলে কিন্তু আমাদের কি হয়? টাকার লেনদেন হয়। তাই বলা হয় অবচয় একটি অনগদ লেনদেন। তাছাড়া আরো অনেক কিছু রয়েছে, যেমন অবলোপনও আমাদের অনগদ লেনদেন। ক্লিয়ার? তাহলে আমাদের 4 নম্বরের উত্তর হচ্ছে অবচয়।
এই যে আমরা প্রতিটা এমসিকিউ সলভের সময় যে টপিকগুলো আলোচনা করছি এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু এমসিকিউর আনসারটা জানা জরুরি নয়, ওই আনসারটা কেন হয়েছে পুরোপুরি ব্যাখ্যা জানাটা তোমার জরুরি। তাহলে তুমি এই রিলেটেড যখন অন্য আরেকটা কোয়েশ্চন আসবে তখন তুমি আনসার করতে পারবা। 5 নাম্বার এমসিকিউতে রয়েছে অবচয় প্রভাবিত করে। অবচয় কাকে প্রভাবিত করে? বিশ্বদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী নাকি আর্থিক অবস্থার বিবরণী? তাহলে আমরা মাত্রই দেখলাম অবচয় হচ্ছে একটি অনগদ লেনদেন। অবচয় দেখো, অবচয় প্রথমত প্রভাবিত করবে বিশ্বদায় বিবরণীকে। বিশ্বদায় বিবরণীতে কোথায় বসে আমাদের অবচয়? পরিচালন ব্যয়তে। যখন আমরা বিশ্বদায় বিবরণী করি, বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় সমান মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা, এর সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ, তাহলে আমরা নিট মুনাফা পাই। তার মানে আমাদের অবচয়টা কোথায় যাবে? এই যে অবচয়টা আমাদের বিশ্বদায় বিবরণীর পরিচালন ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে। এরপরে দেখো এই অবচয়টা আর্থিক অবস্থার বিবরণী কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ থেকে বিয়োগ হবে অবচয়টা। স্থায়ী সম্পদ থেকে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ থেকে কি হবে? বিয়োগ হবে। তার মানে এটা বিশ্বদায় বিবরণীকে প্রভাবিত করে, আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাবিত করে, কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণীকে প্রভাবিত করে না। তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। আমাদের বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর 1 ও 3। তাহলে আমাকে জানতে হবে অবচয় কাকে কাকে প্রভাবিত করে এবং কোথায় কোথায় বসে। বিশ্বদায় বিবরণীর কোথায় বসে এবং আমাদের আর্থিক অবস্থার বিবরণীর কোন জায়গায় অবচয়টা অন্তর্ভুক্ত হয়, এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে ক্লিয়ার হলাম, বিশ্বদায় বিবরণীর পরিচালন ব্যয়ের ভিতর অন্তর্ভুক্ত হবে অবচয় এবং আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পদ থেকে এটা বিয়োগ যাবে অবচয়টা। যেমন আসবাবপত্র, ভূমি, দালান কোঠা এগুলো থেকে কি বাদ দেওয়া হয়? অবচয় বাদ দেওয়া হয়। এমসিকিউ নং 6, উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। একটা উদ্দীপক দেওয়া হয়েছে, এখান থেকে আমাদের 6 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 2022 সালের 1 জানুয়ারি তারিখে মিসেস শারমিন 4 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 5,000 টাকা এবং 15,000 টাকা। মেশিনটির মেয়াদকাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা অনুমান করা হয়। মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত? আমাকে জিজ্ঞেস করা হয়েছে অবচয়যোগ্য মূল্য। তাহলে অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা এভাবে মনে রাখতে পারবো। দেখো অবচয়যোগ্য মূল্য সমান হচ্ছে মেশিনের মোট মূল্য, মেশিনের মোট মূল্য, মেশিনের মোট মূল্য থেকে আমরা কি বিয়োগ করব? ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব, বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমার কি বের হয়ে যাবে? আমার বের হয়ে যাবে অবচয়যোগ্য মূল্য। এখন অবচয়যোগ্য মূল্য বলতে কি বোঝাই? অবচয়যোগ্য মূল্য বলতে যে টাকার উপর আমি অবচয় ধরতে পারবো, যে টাকাটার উপর আমি অবচয় ধরতে পারবো সেটাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এটা সূত্র কি? মেশিনের মোট মূল্য থেকে আমি ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিব। তাহলে এখানে দেখো মেশিনের মোট মূল্য কত? মেশিন ক্রয় করছি আমি 4 লক্ষ টাকা দিয়ে। এই মেশিনটা আমার আস্তানায় আনার জন্য অর্থাৎ আমার ঠিকানায় আনার জন্য আমার থেকে গাড়ি ভাড়া দিতে হয়েছে কত? আমার 5,000 টাকা। এবং মেশিনটা জায়গায় বসানোর জন্য আমাকে দিতে হয়েছে 15,000 টাকা। অর্থাৎ টোটাল মেশিনের পিছনে কত টাকা খরচ হয়েছে? আমার টোটাল মেশিনের পিছনে খরচ হয়েছে 4 লক্ষ, 4 লক্ষ 5,000, 4 লক্ষ 15, অর্থাৎ 4,20,000 টাকা আমার পুরো মেশিনটার পিছনে খরচ হয়েছে। এই পুরো টাকাটাকে আমরা ধরবো কি? মেশিন খরচ। এই পুরো টাকাটাকে আমরা মেশিন খরচ হিসেবে ধরবো। তাহলে এখান থেকে ভগ্নাবশেষ মূল্য কত আছে? এই দেখো 10,000 টাকা অনুমান করা হয় ভগ্নাবশেষ মূল্য। তাহলে এখান থেকে আমি ভগ্নাবশেষ মূল্য বাদ দিব। তাহলে 4,20,000 থেকে যদি আমি 10,000 টাকা বাদ দিই আমার সঠিক উত্তর কত হবে? দেখো এই দেখো 4,10,000 টাকা। এই 4,10,000 টাকা হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। অর্থাৎ এই 4,10,000 টাকার উপরে আমি অবচয় ধরতে পারবো, আর কোনো টাকার উপর অবচয় ধরতে পারবো না। ক্লিয়ার? আশা করি আমরা যে কোনো জিনিসের আবার অবচয়যোগ্য মূল্য বের করতে দিলে পারবো। কিভাবে? এই সূত্রের মাধ্যমে আমরা ব্যবহার করব। মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। একই উদ্দীপকের মধ্যে দেখো আমাকে 7 নাম্বার প্রশ্নটাও আনসার করতে হবে ওই উদ্দীপকের আমাদের অন্তর্ভুক্ত। সরলরৈখিক পদ্ধতিতে 2024 সালে পুঞ্জীভূত অবচয় কত? আচ্ছা এখন একটু আমরা দেখো উদ্দীপকে ফিরে যাই। উদ্দীপকে কি বলা হয়েছে? 2022 সালের 1 জানুয়ারিতে আমি মেশিনটা ক্রয় করেছি। তাহলে 2022 সাল পুরো, 2023 সাল পুরো, 2024 সাল পুরো, কারণ আমি 24 সালের শেষে গিয়ে হিসাব করব অবচয়। তাহলে টোটাল কয় বছরের অবচয় লাগবে? আমার 3 বছরের অবচয় বের করতে হবে। 3 বছরের অবচয় বের করে সেগুলোকে যখন আমি একসাথে যোগ করে দিব সেটা হয়ে যাবে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় মানে কি? 3-4 বছরের 5 বছরের অবচয় একসাথে যোগ করে যখন আমি টোটাল টাকাটা লিখি সেটার নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তাহলে আমি এখানে হিসাব করে দেখলাম 2022 সালে আমি মেশিনটা ক্রয় করেছি এবং 2024 সালে পুঞ্জীভূত অবচয় জিজ্ঞেস করা হয়েছে। তার মানে টোটাল 3 বছরের অবচয় আমাদের বের করে একসাথে যোগ করতে হবে। তাহলে দেখো
আমি কিছুক্ষণ আগে বের করেছি অবচয়যোগ্য মূল্য, যে মূল্যটার উপর আমি অবচয় ধরতে পারবো সেটা হচ্ছে কোনটা, 4,10,000 টাকা, এবং এটার মেয়াদকাল কত, মেয়াদকাল হচ্ছে আমাদের 10 বছর। তাহলে আমি 1 বছরের অবচয় বের করলে বাকি 3 বছরের অবচয় পেয়ে যাব। কেমনে, আমাকে সরলরৈখিক পদ্ধতি বলেছে। আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান, তার মানে আমি 1 বছরের অবচয় বের করলে 3 বছরের অবচয় পেয়ে যাব, কারণ সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় কি সমান। তাহলে আমরা আগে 1 বছরের অবচয় বের করি। দেখো অবচয়যোগ্য মূল্য হচ্ছে 4,10,000 টাকা। এই 4,10,000 টাকা থেকে যখন আমি আয়ুষ্কাল দিয়ে ভাগ করবো, আয়ুষ্কাল ছিল কয় বছর, 10 বছর, তাহলে আমি এখানে অবচয় পাবো হচ্ছে 41,000 টাকা। এটা হচ্ছে আমার 1 বছরের অবচয়। কয় বছরের অবচয়, 1 বছরের অবচয় 41,000 টাকা। কিন্তু আমার লাগবে কয় বছরের, 3 বছরের অবচয় আমাকে বের করে যোগ করতে হবে। যেহেতু প্রতি বছরের অবচয় সমান, তার মানে আমি 41,000কে যখন 3 দিয়ে গুণ করবো আমি আমার উত্তর পেয়ে যাব। কারণ 41,000কে আমি 3 দিয়ে গুণ করলে 3 বছরের অবচয় একসাথে পেয়ে যাচ্ছি, অথবা আমি 41,000কে 3 বার যোগ করলেও 3 বছরের অবচয় একসাথে পেয়ে যাচ্ছি, পুঞ্জীভূত অবচয়। তাহলে আমি 41,000কে যদি 3 দিয়ে গুণ করি আমি পাবো 1,23,000 টাকা। এটা হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয়। তোমরা মনে রাখবা, পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে 3, 4 বছর, 5 বছর, যত বছর বলে সবগুলো অবচয়কে যোগ করা। এই যে আমি 1 বছরের অবচয় বের করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, অথবা এটা যদি আমি 3 বার যোগ করি তাও সঠিক উত্তর বের হবে। আমার পুঞ্জীভূত অবচয় কত, 1,23,000 টাকা। এই যে দেখো সি নাম্বার অপশন, 1,23,000 টাকা হচ্ছে আমার 2024 সালের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি দেখো প্রতিটা টপিক আস্তে আস্তে একদম বিস্তারিতভাবে তোমাদের সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের নেক্সট কোয়েশ্চন 8 নাম্বার, বন্ধক ঋণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন শিরোনামে থাকে। আচ্ছা, আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে কয়টা জিনিস আসে, 3টা, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আর এই যে বন্ধক ঋণ, এটা হচ্ছে দায়, এটা দায়ের পাশে যাবে। কিন্তু কোন শিরোনামে যাবে, এখানে কিন্তু অনেক শিরোনাম আছে, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, আবার সম্পদের অনেক শিরোনাম আছে, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ, বিনিয়োগ। তার মানে কোন শিরোনামে যাবে আমাকে বুঝতে হবে। আমি প্রথমে বুঝে গেলাম এটা দায়ের মধ্যে যাবে বন্ধক ঋণ, কিন্তু কোন শিরোনামে যাবে, দেখো সঞ্চিতি উদ্ধৃত্তে যাবে না, তারপর হচ্ছে এটা চলতি দায়ও যাবে না, কারণ বন্ধক ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, বন্ধক ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাহলে চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থাতে যাবে না। এই যে সঠিক উত্তর হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। আমাকে পার্থক্য বুঝতে হবে, চলতি দায় কি, দীর্ঘমেয়াদী দায় কি। যে দায়টা আমাদের 1 বছরের ভিতর সীমাবদ্ধ থাকবে সেটা হচ্ছে চলতি দায়, আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যেটা আমাদের 3 বছর, 4 বছর, 5 বছর একটা লং টার্ম থাকবে, সেটাকে আমরা বলবো দীর্ঘমেয়াদী দায়। ক্লিয়ার? তাহলে বন্ধক ঋণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন শিরোনামে থাকে, দীর্ঘমেয়াদী দায় থাকে সঠিক উত্তর। আমাদের 9 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে বিশদায় বিবরণী তৈরির উদ্দেশ্য কি। আমরা কেন বিশদায় বিবরণী তৈরি করি, কোন উদ্দেশ্যে তৈরি করি সেটা আমাদের জানতে হবে। দেখো, মোট লাভ বা ক্ষতি নির্ণয়ে, নিট লাভ বা ক্ষতি নির্ণয়ে, নাকি কর দায় নির্ণয়ে, সঠিক উত্তর কি বলো। আমি জানি, আগে আমাদের জানতে হবে, দেখো বিশদায় বিবরণীতে কোন কোন জিনিসগুলো আসে। বিশদায় বিবরণীতে শুধু আয় ও ব্যয় অন্তর্ভুক্ত হয়, আয় ব্যয় অন্তর্ভুক্ত হয়। তাহলে দেখো, এবং এটার মাধ্যমে আমরা কি কি নির্ণয় করতে পারি, মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করতে পারি, পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি নির্ণয় করতে পারি, নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে পারি। কিন্তু এই যে দেখো এই করটা আছে, কর দায় আমরা নির্ণয় করতে পারি না, কারণ দায় কোথায় নির্ণয় করি, দায় নির্ণয় করি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। তার মানে বিশদায় বিবরণীতে এই কর দায়টা আসবে না। সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, আমাদের এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তাহলে বিশদায় বিবরণীতে কি কি আসে, আর্থিক অবস্থার বিবরণীতে কি কি আসে, এগুলো আমাদের একটু ভালোভাবে জানা থাকতে হবে। বেসিক প্রশ্নগুলো কিন্তু কঠিন নয়, বেসিক থেকে করা হচ্ছে। কোথায় কোন অঙ্কে কি কি শিরোনাম থাকে, কি কি বসে, জাস্ট বেসিক কোয়েশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে। 10 নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পড়ে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, নিট ক্রয় 50,000 টাকা, রপ্তানি শুল্ক 15,000 টাকা এবং সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা। তারা আমাকে কিছু দফা দিয়ে দেওয়া হয়েছে এবং আমাকে প্রশ্ন করেছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত। আমাকে কি নির্ণয় করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য একটা ছোট স্টেপ আছে, ওই স্টেপটা একটু আমাদের মনে রাখতে হবে। যেমন দেখো, স্টেপটা আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মজুতের সাথে নিট ক্রয় যোগ হবে, নিট ক্রয়। এরপর নিট ক্রয়ের সাথে এখানে আমাদের আমদানি শুল্ক, তারপরে হচ্ছে মজুরি, এই সবগুলো আমাদের যুক্ত হবে, মজুরি যুক্ত হবে। এরপর সমাপনী মজুদ বিয়োগ করতে হবে, আমাদের সমাপনী মজুদ বিয়োগ করতে হবে। এটা হচ্ছে আর্থিক অবস্থা বিক্রিত পণ্যের ব্যয়ের একটা স্টেপ। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ আমদানি শুল্ক যোগ মজুরি যোগ বিয়োগ সমাপনী মজুদ। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার একটা
সূত্র। তাহলে আমি এখানে দেখি কি কি দেওয়া আছে, দেখো প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, তার মানে আমি এখানে লিখবো প্রারম্ভিক মজুদ 40,000 টাকা। আমরা স্টেপ অনুযায়ী যাচ্ছি। এরপর দেখো নিট ক্রয় দেওয়া আছে 1,50,000, আমার এখানে দেওয়াই আছে। আমার কাজ হচ্ছে শুধু এগুলো এন্ট্রি করা, 1,50,000 টাকা। এরপর দেখো রপ্তানি শুল্ক 15,000 টাকা। আচ্ছা, এখানে বলেছে রপ্তানি শুল্ক, কিন্তু আমি জানি কি আমদানি শুল্ক আসবে, রপ্তানি শুল্ক বিক্রিত পণ্যের ব্যয় আসবে না। এই যে দেখো এখানে একটা আমাদের ট্রিকে দফা দিছে, রপ্তানি শুল্ক, অনেকে এটাই লিখে দিবে, কিন্তু না, এখানে সতর্ক থাকতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় আসবে শুধু আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক আসবে না, তার মানে এটা আমাদের আসবে না। এরপর দেখো আমাদের সমাপনী মজুদ 30,000 টাকা। আমরা জানি কি সমাপনী মজুদ বিয়োগ করতে হয়, তাহলে এখানে আমি বিয়োগ 30,000 টাকা দিব। তাহলে এখানে দেখো আমার টোটাল 3টা টাকা পেলাম। দেখো প্রারম্ভিক মজুদের সাথে যদি আমি নিট ক্রয় যোগ করি, এটা হবে আমাদের 1,90,000 টাকা। এখান থেকে সমাপনী মজুদ বিয়োগ করতে হবে। 1,90,000 থেকে যদি 30,000 টাকা বিয়োগ করি, আমাদের সঠিক উত্তর কত? 1,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে স্টুডেন্টরা কোথায় ভুল করবে? এই যে রপ্তানি শুল্ক ভুল করে ফেলবে, কিন্তু তোমরা আমার ভিডিও দেখার পর তোমরা আর ভুল করবে না, তোমরা এই জায়গায় এখন সতর্ক থাকবে। আমাদের সঠিক উত্তর 1,60,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। 11 নং প্রশ্ন, সেম উদ্দীপক আমাদের কি করতে হবে? ফলো করতে হবে। যদি সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য 20,000 টাকা এবং বিক্রয়ের উপর মোট মুনাফার হার 20% হয়, তবে মোট মুনাফার পরিমাণ কত? তাহলে আমাদের মোট মুনাফার পরিমাণ জানতে চাইছে, কিন্তু এই জায়গায় একটা দেখো স্যাররা এই জায়গায় একটা ছোট করে ঝামেলা দিচ্ছে স্টুডেন্টদের জন্য। আমাকে বলছে বিক্রয়ের উপর মোট মুনাফার হার 20%, কিন্তু আমার এখানে প্রশ্নে বিক্রয় উল্লেখ নাই। মোট মুনাফা ধরে দেওয়া হয়েছে বিক্রয়ের উপর, কিন্তু প্রশ্নে তো বিক্রয় নাই। স্যার আমি কিসের উপর মুনাফা ধরবো? আমাকে প্রশ্ন বলে দিচ্ছে বিক্রয়ের উপর এত % মুনাফা ধরো, কিন্তু স্যার এখানে কি নেই? প্রশ্নে বিক্রয় নেই। তাহলে আমরা কি করব? যেহেতু আমাদের প্রশ্নে বিক্রয় নেই, কিন্তু আমাদের প্রশ্নে কি আছে? বিক্রিত পণ্যের ব্যয় আছে। বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কি করতে হবে? এই যে আমাদের যেটা বিক্রয়ের উপর বলছে, এটা বিক্রয়ের উপর 20% হলে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্যের উপর কত % সেটা বের করতে হবে। কারণ এটা আমি ইউজ করতে পারবো না। কেন? এটা বিক্রয়ের উপর বলছে, কারণ আমার হাতে বিক্রয় নেই। আমার হাতে বিক্রয় নেই, তাই আমরা কি করব? এটার কাজ করতে হবে। আমাদের কাজ করে এটা আমাদের বের করতে হবে। আমরা কিভাবে বের করবে? দেখো বিক্রয়ের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত, অথবা ক্রয় মূল্যের উপর কত, সেটা আমরা বের করার হচ্ছে টেকনিক হচ্ছে, দেখো 20% বলছে না, এটা আমরা কি করব? 100 বিয়োগ 20, উপরে দিব 20 গুণ 100। আগামী পার্সেন্টেজটা বের করতেছি, এটার উপর আমার পার্সেন্টেজ বের হয়ে যাবে। তাহলে 100 থেকে যদি আমি 20 বিয়োগ করি, এখানে হবে কত? 80। তাহলে এখানে আমি 80 লিখলাম, ঠিক আছে। এখন দেখো এটার আমরা কাজ করে ফেলছি, তাহলে এটা একেবারে মুছে দিই, এটা বোঝানোর জন্য 80। এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো 20 দিয়ে কাটলে 80-কে জায়গায় 4 বার, আর এটাকে কাটলে যাবে 1 বার। তাহলে 100-কে 100, আবার 100-কে 4 দিয়ে ভাগ করলে কত? আমাদের আসবে 25। তার মানে সঠিক উত্তর কত? 25-এ 25, 25%। ক্লিয়ার? আমি এখন কি করলাম? এই যে এখানে মুনাফার হারটা কি করে ফেললাম? ট্রান্সফার করে ফেললাম। কেন ট্রান্সফার করলাম? বিক্রয়ের উপর 20% ধরলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত ধরতে পারবো? 25% ধরতে হবে। এখন আমি আমার হাতে যে টাকাটা আছে ওইটার উপর ধরতে পারবো। তাহলে ছোট কাজটা করতে হয়েছে আমাদের, শুধু আমরা কি করলাম? মুনাফাটা ট্রান্সফার করলাম। কিভাবে করলাম? দেখো প্রথমে আমাদের নিচে হবে 100 বিয়োগ 20, কেন? এখানে 20% বলা হয়েছে। তাহলে 100 বিয়োগ 20 হলে আমার এখানে থাকবে 80, এবং উপরে থাকবে 20, যেহেতু 20% বলছে সেটা উপরে লিখবো, গুণ 100 দিব আমরা। এরপর আমরা কাটাকাটি করে সঠিক উত্তর পাবো কত? 25%। তাহলে এটা অনেকেই বুঝবে না, আমি আবার আরেকটু বলতেছি, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শুনো, অনেকে বুঝবে না। বিক্রয়ের উপর যদি কোনো মুনাফা দেওয়া হয়, তাহলে সেটা কি করা হয়? বিয়োগ করা হয়। দেখো 20% বলছে, 20% লিখলাম, নিচে দাগ দিলাম। এরপর আমি 100 থেকে যত % বলছে সেটা বিয়োগ করব। কেন? কারণ বিক্রয়ের উপর বললে সেটা নিচে বিয়োগ করতে হয়। তারপর এখানে আমি 100-এর সাথে গুণ করব। এটা যদি তোমরা নিজেরা বাসায় কাটাকাটি করে ক্যালকুলেশন করো, তোমার উত্তর পাবো কত? 25%। তার মানে এখন আমি পার্সেন্ট পেয়ে গেছি। আমার কত % ধরতে হবে? 25% ধরতে হবে। আমার হাতে কোন টাকাটা রয়েছে? আমার হাতে শুধু বিক্রিত পণ্যের ব্যয় রয়েছে, আর কিছু নাই। তার মানে এই বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে আমরা 25% ধরবো। তাহলে এর আগের অঙ্কে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কত বের করেছি? বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি আমরা 1,60,000 টাকা। এই 1,60,000 টাকার উপর যখন আমরা 25% ধরবো, আমরা মুনাফাটা পেয়ে যাব। 1,60,000 টাকার উপর 25% ধরলে আমরা মুনাফাটা পেয়ে যাব। তাহলে এটা আমরা সবাই ক্যালকুলেটরের মাধ্যমে করি। 1,60,000 টাকা গুণ 25%। এখন ক্যালকুলেটর ছাড়া কিভাবে পার্সেন্টের অঙ্ক করতে হয় সেটাও আমি শিখিয়ে দিব। আপাতত তোমরা ক্যালকুলেটর দিয়ে করো। সঠিক উত্তর হচ্ছে 40,000 টাকা। আমাদের এখানে আনসার আসবে কত? 40,000 টাকা। এটা হচ্ছে এ নাম্বার আনসার।
দেখো এই যে পার্সেন্টের হিসাব আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারবো, আবার ক্যালকুলেটর ছাড়াও করতে পারবো। এইচএসসিতে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, তার মানে আমি ক্যালকুলেটর দিয়ে করব। যখন আমি অ্যাডমিশনে যাব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, তখন ক্যালকুলেটর ছাড়া শিখতে হবে। ওইটা আমি শর্টকাট তোমাদের শিখিয়ে দিব অন্য একটা ভিডিওতে। তাহলে আমরা মোট মুনাফার পরিমাণ কত পেলাম? 40,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছি কিভাবে বের করেছি, একটু মাঝখানে ছোট কাজ করতে হয়েছে। তারপর আমাদের পরবর্তী এমসিকিউ 12 নাম্বার। রেয়া মিলে বিজ্ঞাপন খরচ 50,000 টাকা, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। তার মানে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করলাম। বিনামূল্যে পণ্য বিতরণকে কি বলা হয়? বিজ্ঞাপন বলা হয়। বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? আচ্ছা, আমরা কি করলাম? বিজ্ঞাপন খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করব। আগে আমরা টোটাল বিজ্ঞাপন কত সেটা লিখি। প্রথমে বিজ্ঞাপন দেওয়া আছে 50,000 টাকা। এরপর দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে আমাদের বিজ্ঞাপন 10,000 টাকা। তার মানে আমার টোটাল বিজ্ঞাপন কত টাকা হলো? 60,000 টাকা। এটা হচ্ছে আমার টোটাল বিজ্ঞাপনের টাকা। এখন আমাকে বলছে এই খরচকে 4 বছরের মধ্যে সমন্বয় করতে হবে। আচ্ছা, তাহলে এই খরচকে যদি 4 বছরের মধ্যে সমন্বয় করি, আমি 60,000 টাকাকে 4 দিয়ে ভাগ করে দিব। যত বছর বলবে তত বছর দিয়ে ভাগ। এখন আমার 1 বছরে বের হবে 15,000 টাকা। তার মানে 1 বছরের বিজ্ঞাপন খরচ কত? 15,000 টাকা। আর বিলম্বিত বিজ্ঞাপন মানে আমার কয় বছরের আরো বিজ্ঞাপন খরচ কি আছে? বাকি আছে 45,000 টাকা। ওইটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। দেখো 60,000 টাকাকে আমাকে বলছে 4 বছরের মধ্যে সমন্বয় করতে, আমি 4 দিয়ে ভাগ করলাম। আমার 1 বছরের বিজ্ঞাপন বের হয়েছে কত? 15,000 টাকা। এখন আমি বিলম্বিত বিজ্ঞাপন বের করব। এই যে টোটাল বিজ্ঞাপনের টাকা থেকে 60,000 টাকা থেকে 15,000 টাকা বিয়োগ করে দিব। তার মানে আমার 45,000 টাকা বের হবে। এটাই হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন। আমার 1 বছরের বিজ্ঞাপনের খরচ 15,000 টাকা, আরো 3 বছরের বিজ্ঞাপনের খরচ কত? 45,000 টাকা। তার মানে এটাই হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন। সঠিক উত্তর দেখো 45,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন। ক্লিয়ার? এভাবে তোমাদের প্রতি বছরে দেখবে একটা না একটা বিজ্ঞাপনের ম্যাথ থাকেই। তাই অবশ্যই বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন এগুলো একটু ক্লিয়ার করে নিবা। এখান থেকে ক্লিয়ার হয়ে নাও যাতে পরবর্তী অঙ্ক তোমরা পারো। প্রথমে তোমাদের কাজ হচ্ছে টোটাল বিজ্ঞাপন কত বের করা। টোটাল বিজ্ঞাপন বললে যত বছর বলবে সেটা দিয়ে ভাগ করবা। তার মানে তুমি 1 বছরের বিজ্ঞাপন পেয়ে যাবা। তাহলে 1 বছরের বিজ্ঞাপন 15,000 হলে আমি 60,000 টাকা থেকে ওই 1 বছরের বিজ্ঞাপন বিয়োগ করে দিলে 45,000 টাকা যেটা পাবো সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চন, ব্যাট সহ পণ্য বিক্রয় 59,000 টাকা এবং বিক্রয় ফেরত 1,500 টাকা। বিক্রয় ব্যাটের পরিমাণ কত টাকা? আমাকে বের করতে বলেছে বিক্রয় ব্যাট। তাহলে ব্যাট সহ পণ্য বিক্রয় কত? আমাদের ব্যাট সহ পণ্য বিক্রয় হচ্ছে 59,000 টাকা। এই যে আমি এটা লিখলাম 59,000 টাকা এবং আমাদের বিক্রয় ফেরত কত? 1,500 বিয়োগ 1,500। তাহলে আমার টোটাল কত? বিক্রয়ের পরিমাণ কত হয়ে গেছে? 59,000 থেকে যদি আমি 1,500 বিয়োগ করি তাহলে আমার হবে কত? 57,500 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার নিট বিক্রয়। আমার থেকে ব্যাট বের করার জন্য আগে নিট বিক্রয়টা বের করতে হবে, অর্থাৎ টোটাল বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিয়ে দিতে হবে। আমি পেলাম কত? 57,500। এখন আমাকে ব্যাটের পরিমাণ বের করতে বলছে। তোমাকে মনে রাখতে হবে বাংলাদেশের ব্যাট কত পার্সেন্ট? বাংলাদেশের ব্যাট হচ্ছে 15%। এটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ যে কোনো ব্যাটের অঙ্কে দেখবা 15% দিয়ে কাজ করবা তোমরা, কারণ বাংলাদেশে ব্যাট হচ্ছে 15%। এটা ফিক্সড, তাই যে কোনো ব্যাটের অঙ্কে তুমি 15% দিয়ে কাজ করবা। তাহলে আমি নিট বিক্রয় পেয়ে গেলাম। এখন দেখো 57,500 গুণ এই যে যেহেতু 15% আমরা ব্যাটটা কি করি, এখানে বলছে ব্যাট সহ, ব্যাট সহ 100 সাথে যোগ করে, অর্থাৎ 100 সাথে আমরা 15% যোগ করলে কত হবে? 115 গুণ ভাগ 15। এটা করলে আমাদের আনসার বের হয়ে যাবে। দেখো নিট বিক্রয় গুণ ব্যাট সহ 115, আবার নিচে যত পার্সেন্ট ব্যাট তত 15। এটা করলে আমাদের আনসার বের হয়ে যাবে। আমরা সবাই ক্যালকুলেটরের মাধ্যমে আনসারটা করি। যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর রয়েছে তাই আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করব। দেখো 57,500 ভাগ 115 গুণ 15। তাহলে আমাদের সঠিক উত্তর আসবে কত? 7,500। এটা হচ্ছে আমাদের বিক্রয় ব্যাটের পরিমাণ। আমাকে জিজ্ঞেস করেছে বিক্রয় ব্যাট কত, তাহলে আমাদের বিক্রয় ব্যাট কত? 7,500 টাকা। এই যে 13 নম্বরের আনসার হচ্ছে। তাহলে আশা করি তোমরা শিখে গিয়েছো ব্যাট কিভাবে বের করবা। তোমাকে যখন ব্যাট সহ বলবে, অর্থাৎ ওই টাকার ভিতর ব্যাটটা আছে, এখন আমাকে ব্যাটটা বের করে নিয়ে আসতে হচ্ছে। কেমনে নিয়ে আসবো? এই যে যে বিক্রয়টা পাবো সেটার সাথে আমরা 115 ভাগ করবো, 15 গুণ করবো। দেখো 57,500 ভাগ 115 গুণ 15। সঠিক উত্তর হচ্ছে ব্যাট কত টাকা? 7,500। অর্থাৎ
এই টাকার ভিতর আমাদের 7,500 টাকা ব্যাট ছিল, এটা আমরা বের করলাম 7,500। একইভাবে তোমরা ক্রয় ব্যাট বেরলেও বের করতে পারবা এইভাবে। আশা করি ব্যাটটা ক্লিয়ার। 14 নাম্বার, বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? আচ্ছা দেখো, এখানে আমার উদ্দেশ্যটা কি? জমি কেনার। আমরা সবাই জানি জমি হচ্ছে সম্পদ, আর সম্পদ কিভাবে লিপিবদ্ধ করি? আমি ধরে নিলাম আপাতত আমি শুধু জমি ক্রয় করলাম। কি করলাম? শুধু জমি ক্রয়। শুধু যদি জমি ক্রয় করি তাহলে আমার জাবেদা হবে কি? জমি বা সম্পত্তি হিসাব ডেবিট, ঠিক আছে, এবং নগদান হিসাব ক্রেডিট। এটা হবে আমাদের শুধু জমি ক্রয় করলে। কিন্তু এখন আমাকে বলছে বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয়, তাহলে এখন আমি আর জমি লিখতে পারবো না। এখন আমাকে এটা লিখতে হবে ক্রয় হিসাব। এখন এটা আমাকে কি লিখতে হবে? ক্রয় হিসাব লিখতে হবে। বুঝতে পারছি? বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো সম্পত্তি ক্রয় করে তখন সেটাকে আমরা সম্পত্তি বলতে পারবো না, সেটাকে আমাদের ক্রয় হিসাব বলতে হবে। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট করা হবে? অবশ্যই ক্রয় হিসাব ডেবিট করা হবে। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। মনে রাখতে হবে, শুধু সম্পত্তি কিনলে সম্পত্তির নাম দিয়ে লিপিবদ্ধ করব, কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে বললে সম্পত্তিটা ক্রয় হয়ে যাবে। 15 নম্বর এমসিকিউ যদি আমরা দেখি, আমাদের বলা হয়েছে 5,000 টাকা প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করলে হিসাব সমীকরণে কি প্রভাব পরিলক্ষিত হবে? তাহলে আগে আমাদের জানতে হবে প্রদেয় বিলের স্বীকৃতি কিভাবে দেয়। এই যে দেখো, মনে করলাম এটা একটা আমাদের বিল, একটা স্ট্যাম্প পেপার মনে করলাম। এই বিলে আমি স্বাক্ষর করলাম যে আমার থেকে যে টাকাটা পাবে সেটা আমি এত তারিখের ভিতরে এত তারিখে পরিশোধ করে দিব। অর্থাৎ আমি যদি কোনো কিছু বাকিতে ক্রয় করি প্রদেয় হিসাব সৃষ্টি হবে। সেই প্রদেয় হিসাবকে যদি আমি একটা প্রদেয় বিলের মাধ্যমে কোনো একটা কথা দিই বা তাদের একটা আশ্বাস দিই, সেটা হচ্ছে আমাদের প্রদেয় বিলের স্বীকৃতি। তাহলে এই প্রদেয় বিলের স্বীকৃতির কারণে কি হবে? আমার দেখো, প্রদেয় বিলের স্বীকৃতি দেওয়ার ফলে আমার যে দায়টা ছিল সে দায়টা কমবে, আর দায় কমলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। দায়ের সাথে মালিকানা সত্ত্বের বিপরীত সম্পর্ক। দায় যদি কমে মালিকানা সত্ত্ব বাড়বে, আবার দায় যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমবে। দায়ের সাথে মালিকানা সত্ত্বের বিপরীত সম্পর্ক। তাহলে আমরা দেখো, আমাদের দায়টা কমবে, মালিকানা সত্ত্ব বাড়বে। এখানে দেওয়া আছে দায় বাড়বে, এই আনসারটা হবে না। এখানে বলছে দায় বাড়বে, হবে না। এখানে দায় নেই, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর দেখো, দায় কমবে ও মালিকানা সত্ত্ব বাড়বে। আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করলে দায় কমে এবং মালিকানা সত্ত্ব বাড়ে। প্রতি বছরই দেখবে হিসাব সমীকরণ থেকে প্রশ্ন আসে, তাই আমাদের এই টপিকটি একটু ক্লিয়ার থাকতে হবে, হিসাব সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো 16 নাম্বার, নিচের কোন গুচ্ছটি অলিক সম্পদ? আমাকে জিজ্ঞেস করেছে কোনটি অলিক সম্পদ। অলিক সম্পদের আরো নাম আছে, যেমন অলিক সম্পদকে ভুয়া সম্পদও বলা হয়। অনেক সময় অলিক সম্পদকে ভুয়া সম্পদও বলা হয়। তাহলে দেখো, সুনাম হচ্ছে আমাদের অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, আর শেয়ার বারটা হচ্ছে অলিক সম্পদ। একটা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, একটা অলিক সম্পদ। কিন্তু আমাকে বলছে কোন গুচ্ছটা পুরোটাই অলিক সম্পদ, তার মানে এটা হবে না, এখানে সুনাম আছে। প্যাটেন্ট ও কপিরাইট দুইটাই হচ্ছে আমাদের অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক এগুলো হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। তারপর এখানে দেখো ট্রেডমার্ক ও বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে আমাদের অলিক সম্পদ, কিন্তু এই ট্রেডমার্ক হচ্ছে আমাদের অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, এটাও হবে না। তারা আমাদের বাকি রইলে দেখো প্রাথমিক খরচাবলী, এটাও হচ্ছে আমাদের অলিক সম্পদ। অবলয়কর কমিশন, এটাও অলিক সম্পদ। তার মানে এই গুচ্ছটা হচ্ছে পুরো অলিক সম্পদ। সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার। তাহলে এখান থেকে আমরা শিখলাম প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, সুনাম এগুলো হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, যেগুলোকে ছোঁয়া বা দেখা যায় না। আর আমাদের কি অলিক সম্পদ কোনগুলো? বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ, প্রাথমিক খরচাবলী, অবলয়কর কমিশন এগুলো হচ্ছে কি অলিক সম্পদ। এরপর 17 নাম্বার, হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি? দেখো, আবার হিসাব সমীকরণ থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে a সমান l প্লাস ওই, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। কিন্তু এই ওইকে আমরা যদি আরো কি করি, পৃথক করি, তাহলে আমরা আরো কয়টা অংশ পাবো? 4টা অংশ পাবো। সেগুলো কি দেখে নি। দেখো, একটা পাবো হচ্ছে মূলধন ক্যাপিটাল, এরপর পাবো হচ্ছে ইনকাম আয়, তারপর আমাদের খরচ এক্সপেন্স বিয়োগ করতে হবে, ড্রয়িং উত্তোলন বিয়োগ করতে হবে, সি প্লাস আই মাইনাস সি মাইনাস ডি, এটা হচ্ছে আমাদের বর্ধিত রূপ। তাহলে আমরা দেখি এ সমান এল প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস দিয়ে দিছে, এটা হবে না। তারপর দেখো এ সমান আবার এল মাইনাস দিয়ে দিছে, এটাও হবে না। শুরুতে দেখে বোঝা যাচ্ছে এটা আনসার হবে না। এখানে কি বলছে দেখো, এ সমান এল প্লাস সি প্লাস এল মাইনাস ই মাইনাস ডি। তাহলে আমাদের সাথে মিলছে কিনা দেখো, তাও আমাদের সাথে মিলে নাই, কিন্তু এখানে আমাদের এল দিয়ে দিছে, এখানে আমাদের কোথাও এল নেই, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? দেখো, এ সমান এল প্লাস, এই যে দেখো সি প্লাস আই মাইনাস সি প্লাস ডি। এখানে দেখো এটা প্লাস হবে, এটা হবে মাইনাস, সরি ড্রয়িং সেটা হবে মাইনাস, টাইপিং মিস্টেক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। এটা প্রশ্ন ঠিক আছে, আমার টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে এ সমান এল প্লাস সি প্লাস আই
মাইনাস ই মাইনাস ডি, এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। বুঝতে পারছি? এটা কেন সঠিক উত্তর হয়নি, এখানে দেখে এল দুইটা চলে আসছে, এই জন্য এটা সঠিক উত্তর হয়নি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, এই যে ডি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছি হিসাব সমীকরণের বর্ধিত রূপ এটা, আর ছোট রূপ হচ্ছে এটা, এ সমান এল প্লাস ওই। ওইর ভিতর দেখো চারটা জিনিস লুকায় আছে, এই চারটা জিনিস হচ্ছে আমাদের বর্ধিত রূপ। 18 নম্বর এমসিকিউ, হিসাবের পাস বই কোনটি? কোনটাকে হিসাবের পাস বই বলা হয়? দেখো হিসাবের পাস বই বলা হয় হচ্ছে খতিয়ানকে, এই খতিয়ানকে হিসাবের পাস বই বলা হয়। আবার খতিয়ানকে পাকা বইও বলা হয়, হিসাবের পাকা বই, এটাও আমাদের পরীক্ষা আসে। হিসাবের পাকা বই কোনটি? খতিয়ান। হিসাবের পাস বই কোনটি? তাও খতিয়ান। তাহলে জাবেদাকে কি বলা হয়, এটা একটু আমরা শিখে নিই। জাবেদাকে বলা হয় মূল দাখিলার বই, মূল দাখিলার বই। অথবা জাবেদার আরো নাম আছে, জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। এই দুইটা জাবেদাকে বলা হয়, এবং খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই এবং হিসাবের পাস বই। আর রেয়ামিল কি করে? দেখো রেয়ামিলকে বলা হয় গাণিতিক শুদ্ধতার বই, অর্থাৎ এটা গাণিতিক শুদ্ধতা যাচাই করে, গাণিতিক শুদ্ধতা যাচাই করে। ক্লিয়ার? তারপর আয় বিবরণীতে কি কি আসে? আয় বিবরণীতে তোমার আয় এবং ব্যয়গুলো আসে। আয় বিবরণী থেকে কি কি জানা যায়? আয় বিবরণী থেকে আমরা মোট লাভ জানতে পারি, তারপর হচ্ছে নিট লাভ জানতে পারি, নিট ক্ষতি জানতে পারি, মোট ক্ষতি জানতে পারি। এগুলো আমরা কোথা থেকে জানতে পারি? আয় বিবরণী থেকে জানতে পারি। তাহলে চারটা অপশন থেকে আমরা কিছু না কিছু শিখে নিলাম। এভাবে যদি এমসিকিউ গুলো সলভ করি, তোমাকে বোর্ড কোয়েশ্চনে সর্বোচ্চ নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা অপশন থেকে কিছু না কিছু আমি কালেক্ট করলাম, কিছু না কিছু শিখে নিলাম। এভাবে আমরা অনেক কিছু শিখতে পারবো। 19 নম্বর এমসিকিউ, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি? দেখো আমাদের হিসাব বিজ্ঞান একটা হিসাব চক্র রয়েছে, দেখো এভাবে হিসাব চক্রটা গোলাকারে আছে। এখানে আমাদের 10টা মতো অপশন আছে, এখানের মধ্যে কতগুলো আছে ঐচ্ছিক ধাপ, যেগুলো আমাদের দরকার নেই। সেই ঐচ্ছিক ধাপগুলো কি কি? সেই ঐচ্ছিক ধাপগুলো হচ্ছে কার্যপত্র এবং বিপরীত দাখিলা। এটা একদম মনে রাখবা, এক প্রকার মুখস্থের মতো রাখবা। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কি? কার্যপত্র, বিপরীত দাখিলা, এই দুইটা হচ্ছে ঐচ্ছিক ধাপ। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টি? দুইটি, কার্যপত্র, বিপরীত দাখিলা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। সঠিক উত্তর 2 ও 3। এখান থেকে আরেকটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ কোনটি? হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ কোনটি? পরিত্যাজ্য, সেটা হচ্ছে আমাদের পরিত্যাজ্য ধাপ বলবো আমরা কাকে? সংশোধনী দাখিলাকে। ঠিক আছে? তাহলে আমরা হিসাব চক্র সম্পর্কে মোটামুটি যা জানা একটু শিখে নিলাম। তাছাড়া হিসাব চক্র নিয়ে আমার কিন্তু ইউটিউবে একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, এখানে আরো বিস্তারিত ব্যাখ্যা করা আছে। তারপর দেখো উদ্দীপকটি পড়ে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। 2022 সালের মে মাসে মিস্টার রাকিবের ব্যবসায়ী লেনদেন সমূহ নিম্নরূপ। মের 1 তারিখ, মিস্টার আলিফের নিকট পণ্য বিক্রয় 80,000 টাকা, শর্ত 2/10 নেট 30। এই শর্তর মানে কি? 10 দিনের মধ্যে আমি যে পণ্য বিক্রয় করলাম, এই যে আমি পণ্যগুলো বিক্রয় করলাম, সেগুলো যদি পরিশোধ করে আমি 2% বাট্টা দিব, আর না হলে 30%-এর ভিতরে অবশ্যই আমাকে ফেরত দিয়ে দিতে হবে, অবশ্যই টাকাগুলো দিয়ে দিতে হবে। তারপর দেখো মের 5 তারিখ, মিস্টার আলিফের নিকট হতে পণ্য ফেরত, উনি আমাকে আবার 10,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছে, বিক্রি করছে 80,000 টাকার, ফেরত দিয়ে দিছে 10,000 টাকার। তাহলে 10 দিনের মধ্যে পরিশোধ করলে মিস্টার আলিফ কত টাকা বাট্টা পাবে? আচ্ছা, তাহলে আমাদের বাট্টাটা বের করতে বলছে। তাহলে দেখো 80,000 টাকা বিক্রয় করছি, উনি আমাকে ফেরত দিয়ে দিছে, ফেরতটা সবসময় বিয়োগ করতে হবে, 10,000 টাকা ফেরত দিয়ে দিছে। তাহলে আমার টোটাল বিক্রয়ের অ্যামাউন্ট আছে কত? 70,000 টাকা। এখন উনি আমাকে বলছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে, আমি বলছি 10 দিনের মধ্যে পরিশোধ করলে আমি তোমাকে 2% বাট্টা দিব, তার মানে 2% ডিসকাউন্ট দিয়ে দিতে হবে। তাহলে 70,000 টাকা 2% কত? দেখো 70,000 গুণ 2% তুমি ক্যালকুলেটর করলে তোমার আনসার চলে আসবে হচ্ছে কত টাকা? 1400 টাকা। তাহলে তুমি কত টাকা বাট্টা দিবা? 1400 টাকা। 70,000 টাকা 2% ক্যালকুলেটর করলে তোমার আনসার চলে আসবে 1400 টাকা। তার মানে তুমি ওকে ডিসকাউন্ট কত দিবা? 1400 টাকায় ডিসকাউন্ট দিবা। ক্লিয়ার? এভাবে আমরা বাট্টাটা বের করব, খুব সহজে বাট্টাটা নির্ণয় করতে পারবো। এরপর আমাদের 21 নাম্বার, 10 দিন পর পরিশোধ করলে মিস্টার আলিফকে কত টাকা পরিশোধ করতে হবে? 10 দিন পর। আমি বলছি যে 10 দিনের ভিতর দিলে 2% বাট্টা দিব, যদি 10 দিন পরে দাও কোনো ডিসকাউন্ট পাবা না, আমি আর ডিসকাউন্ট দিব না। ঠিক আছে? তাহলে 10 দিন পর পরিশোধ করলে কত টাকা পরিশোধ করতে হবে? অবশ্যই 70,000 টাকা পরিশোধ করতে হবে। কেন স্যার? ও জিনিস কিনছিল 80,000 টাকার, ফেরত দিয়ে দিয়েছে 10,000 টাকার, তার মানে ওর থেকে দিতে হবে কত টাকা? 70,000 টাকা। কারণ আমি ওকে কোনো ডিসকাউন্ট দিব না। কেন দিব না? 10 দিনের বাইরে আমাকে পরিশোধ করছে, সেজন্য। ক্লিয়ার? 22 নাম্বার, সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব? সাধারণ সঞ্চিতি কোথায় যাবে? বহির্দায়, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় নাকি মালিকানা সত্ত্ব? সাধারণ সঞ্চিতি সবসময় যাবে কোথায়? মালিকানা সত্ত্বে। এটা একটু মনে রাখবা। সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব? এটা হচ্ছে মালিকানা সত্ত্বের হিসাব।
তোমরা যখন মালিকানা সত্ত্ব নির্ণয় করবা সেখানে সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্বের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আর বহির্দায় হচ্ছে আমাদের যেটা দায়ের মধ্যে আছে, তারপর আছে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এগুলো হচ্ছে দায়ের প্রকারভেদ। দেখো 23 নাম্বার, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রশ্ন থাকবে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন, মনে রাখতে হবে, আমানতকারী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন আমানতকারী। কিন্তু যদি তোমাকে এরকম প্রশ্ন করে ব্যাংক বিবরণী কে তৈরি করেন, সমন্বয়টা কেটে দিছে, মনে করো ব্যাংক বিবরণী কে তৈরি করেন, সমন্বয় আমাদের কেটে দিছে, তাহলে ব্যাংক বিবরণী তৈরি করা হচ্ছে ব্যাংক। এটা একটু দেখো কনফিউশন কোথায় হবে। যদি বলে ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন, তার মানে আমানতকারী সঠিক উত্তর। আর যদি বলে শুধু ব্যাংক বিবরণী কে তৈরি করে আর সমন্বয় নেই, তাহলে হবে ব্যাংক তৈরি করে। ক্লিয়ার? সমন্বয় বললে আমানতকারী তৈরি করবে, শুধু ব্যাংক বিবরণী বললে ব্যাংক তৈরি করবে। 24 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন দ্বারা কি বোঝায়? ব্যাংক জমা অতিরিক্ত, আগে এই জিনিসটা কি বুঝি, অনেক শিক্ষার্থী আছে এটা বুঝে না। ব্যাংক জমা অতিরিক্ত মানে আমার ব্যাংকে 5000 টাকা জমা আছে, আমি ধরলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, 5000 টাকা, কিন্তু আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে তার বেশি উত্তোলন করে ফেলছি। আমি ব্যাংক থেকে 10,000 টাকা উত্তোলন করে ফেলছি, কিসের মাধ্যমে? ক্রেডিট কার্ডের মাধ্যমে। তার মানে আমার ব্যাংকে যত জমা ছিল এর অতিরিক্ত উত্তোলন করে ফেলছি, এটাকে বলে ব্যাংক জমা অতিরিক্ত। আর ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে আমার জন্য দায়। এই ব্যাংক জমা অতিরিক্ত দ্বারা কি বোঝাবে? নগদান বহির ব্যাংক কলমের ক্রেডিট উদ্দীপ্ত না। তাহলে আমি এখন কি বললাম? ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে আমার জন্য দায়। তাহলে দায় কোন পাশে যায় বলো? দায় নগদান বইয়ে ক্রেডিট পাশে যাবে। আমরা সবসময় জানি সম্পদ এবং ব্যয় যাবে ডেবিটে, আয় দায় মালিকানা সত্ত্ব যাবে ক্রেডিটে। তাহলে দায় যাবে হচ্ছে নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিটে, নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিটে, ইয়েস এখানে যাবে। আর নগদান বই এবং পাস বইয়ের মধ্যে বিপরীত সম্পর্ক, উল্টা সম্পর্ক। যেটা নগদান বইয়ের ডেবিট সেটা ব্যাংকে গেলে ক্রেডিট, যেটা নগদান বইয়ের ক্রেডিট সেটা ব্যাংকে গেলে ডেবিট। তাহলে দেখো এই যে নগদান বইয়ের সাথে যদি ক্রেডিট সম্পর্ক থাকে, তার মানে ব্যাংক বিবরণীর সাথে ডেবিট সম্পর্ক, ডেবিট উদ্যুক্ত। নগদ এবং ব্যাংকের সাথে বিপরীত সম্পর্ক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। আমাদের সঠিক উত্তর কত? 1 ও 3, বি নাম্বার। ক্লিয়ার? সবসময় মনে রাখবা ব্যাংক সমন্বয় বিবরণীতে দুইটা পাশ, একটা হচ্ছে আমাদের নগদান বই বা আমানতকারী, একটা হচ্ছে ব্যাংক পাশ, দুইটা পাশ। ব্যাংকের সাথে নগদান বহির বিপরীত সম্পর্ক, ঠিক আছে? ব্যাংক যদি নিচে যায় তাহলে আমানতকারী নিচে গেলে ব্যাংক উপরে যাবে, ব্যাংক নিচে আসলে আমানতকারী উপরে যাবে, অর্থাৎ দুইটার সাথে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক, ঠিক আছে? ব্যাংক যদি বলে ডেবিট আর তাহলে আমার আমানতকারী বলবে ক্রেডিট, আবার আমানতকারী যদি ডেবিট বলে ব্যাংক বলবে ক্রেডিট, বিপরীত সম্পর্ক। সেজন্য নগদান বহির ক্রেডিট উদ্দীপ্ত হলে ব্যাংক বিবরণী ডেবিট উদ্দীপ্ত। ক্লিয়ার? এরপর 25 নম্বর, আবির কোম্পানির নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত 30,000 টাকা। আমাকে একটা ব্যাংক সমন্বয় বিবরণী ছোট একটা অঙ্ক দিছে, আমরা কিন্তু খুব সহজে ব্যাংক সমন্বয় বিবরণী আমি তোমাদের শিখাবো। 10 মিনিটে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী শিখতে পারবা। সবাই যেটাকে কঠিন বলে সেটা তোমার জন্য সহজ হবে। আবির কোম্পানির নগদান বহির ব্যাংক জমার উদ্দীপ্ত 30,000 টাকা। ওকে, ব্যাংক জমার উদ্দীপ্ত 30,000 টাকা নগদান বইয়ের। নগদান বই তৈরি করা হচ্ছে তুমি আমানতকারী, আমরা তৈরি করব। 8,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু আদায় হয়নি। পাস বহির ব্যাংক উদ্দীপ্তের পরিমাণ কত? তাহলে দেখো 30,000 টাকার আমার ব্যাংক জমার উদ্দীপ্ত হয়েছে, 8,000 টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে। আমরা কি করি? চেক জমা দিলে কি করি? চেক জমা দিলে আমরা এটা যোগ করে দিই আমার অ্যাকাউন্টের সাথে। আমি লিখলাম আজকে একটা চেক জমা দিলাম, 8,000 টাকা কি করলাম? যোগ করে দিই। কিন্তু এটা আদায় হয় নাই, তাহলে পাস বিবরণীর ব্যাংক উদ্দীপ্তের পরিমাণ কত? যেহেতু আদায় হয় নাই, আমি যে লিখে ফেললাম সেটা ভুল করছি না? টাকা বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু টাকা বাড়ে নাই, টাকা কি হয়ে গেছে? কমে গেছে। কমে গেলে আমাকে কি করে দিতে হবে? কমে গেলে আমাকে বিয়োগ করে দিতে হবে। কিভাবে আনসার করতেছি দেখো, আমি যদি ব্যাংকে কোনো চেক দিই তাহলে আমি আমার খাতায় লিখে রাখছি আজকে এত তারিখে একটা চেক দিছি, টাকা বেড়ে যাওয়ার কথা, কারণ আমি টাকা জমা দিছি, কিন্তু চেকটা আদায় হয় নাই, তার মানে আমার টাকা আবার কি হয়ে গেছে? কমাই দিতে হবে। সেজন্য আমরা কি করলাম? বিয়োগ করলাম। আমি যোগ করে দিছি কিন্তু টাকাটা আদায় হয় নাই, তাহলে কি করতে হবে স্যার? বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলাম। তাহলে পাস বই অনুযায়ী ব্যাংক বিবরণী উদ্দীপ্ত কত? 22,000 টাকা। সঠিক উত্তর কত? 22,000 টাকা, বি নাম্বার। বুঝছো কিনা? একটু আমাকে কমেন্ট করে জানাবো সবাই এটা বুঝছো কিনা। অর্থাৎ এখানে আমরা দেখো নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত বললে টাকা বাড়লে যোগ করবা, টাকা কমলে বিয়োগ করে দিবা, সিম্পল হিসাব একদম। 26 নাম্বার দেখো, সাদমান লিমিটেড নগদান বইয়ে ব্যাংক সুদ 250 টাকার পরিবর্তে ভুলক্রমে 520 টাকা ক্রেডিট করেছে। ওকে, এর ফলে নগদান বইয়ে ব্যাংক বিবরণীর ভুল উদ্দীপ্তের গড়মিলের কারণ কত? আবার একটু পড়ি দেখো, নগদান বইয়ের ব্যাংক সুদ 250 টাকা, তাহলে নগদান বই যদি ব্যাংক সুদ হয় আমার থেকে 250 টাকা ব্যাংকে বাড়ার কথা, আর আমরা 250 টাকা যদি ব্যাংকে বাড়ে সেটা কি করে? ডেবিট করি।
কিন্তু ভুলক্রমে 520 টাকা ক্রেডিট করে ফেলছে, ডেবিটে না লিখে কোথায় লিখে ফেলছে, ক্রেডিটে লিখে ফেলছে। কত টাকা? 520 টাকা। তাহলে এখানে কয়টা ভুল হয়েছে দেখো। প্রথম ভুল, তুমি ডেবিটে 250 টাকা লিখো নাই। দ্বিতীয় ভুল, তুমি ক্রেডিটে গিয়ে 520 টাকা লিখে দিছো। তাহলে দুইটা ভুলই যোগ করলে আমি টোটাল কতটুকু ভুল করছি সেটা বের হবে। 5 দিয়ে 7, তারপর হচ্ছে আমার 5 দিয়ে 7, 770 টাকার ভুল করে ফেলছি আমি। তার মানে আমাদের সঠিক উত্তর ডি নাম্বার। এই যে প্রথম ভুল করছি আমি 250 টাকা ডেবিটে লিখি নাই, আবার দ্বিতীয় ভুল করছি আমি 520 টাকা ক্রেডিটে লিখে ফেলছি। দুইটা ভুল না? তো দুইটা ভুলের টাকা যোগ করে কত টোটাল ভুল করছি, কত? 770 টাকার ভুল করছি। তার মানে সঠিক উত্তর ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আমি কিভাবে বের করলাম। এরপর আমাদের 27 নাম্বার, যন্ত্রপাতি সংস্থাপনের মজুরিকে মজুরি হিসেবে ডেবিট করলে কোন ধরনের ভুল হবে? যন্ত্রপাতি সংস্থাপন আমি বলেছিলাম, যন্ত্রপাতির সাথে যদি তুমি পরিবহন খরচ, সংস্থাপন খরচ, মজুরি, যত টাকা খরচ হবে যন্ত্রপাতির পিছনে সবগুলো যন্ত্রপাতি হিসেবে লিপিবদ্ধ করা হবে। তাহলে যন্ত্রপাতি সংস্থাপন মজুরিকে মজুরি হিসেবে ডেবিট করলে কোন ধরনের ভুল হবে? এটা হবে নীতিগত ভুল। কারণ নীতিগত ভুল অনুযায়ী আমরা কি করি, মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করি, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করলে সেটা হবে কি, নীতিগত ভুল। এখানে মেশিন সংস্থাপন মজুরি হচ্ছে একটা মূলধন জাতীয় লেনদেন, কিন্তু কি করছে, মজুরি হিসেবে ডেবিট করে ফেলছে, মুনাফা জাতীয় লেনদেন হিসেবে ডেবিট করে ফেলছে। তাই এটা হবে আমাদের কি, নীতিগত ভুল। তাছাড়া আমাদের এই ভুলগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে আমরা সহজে আনসার করতে পারবো। এটা নিয়ে আমার কিন্তু অলরেডি ইউটিউবে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো র্যামিলের সকল ভুল নিয়ে। তারপর দেখো 28 নাম্বার, 750 টাকার একটি লেনদেন 570 টাকা লেখা হলে কোন ধরনের ভুল? দেখো 750 টাকার একটি লেনদেন, ঠিক আছে, 570 টাকা লিখলাম, লিখার কথা ছিল 750, লিখলাম 570। তাহলে কোন পাশে লিখছি বলে নাই, তার মানে সঠিক পাশে লিখছি, শুধু টাকা কম লিখছি। এটা কোন ধরনের ভুল হবে? তাহলে এটা হবে আমাদের লিখার ভুল। কেন? আমি 750 জায়গায় 570 লিখে ফেলছি, টাকার লিখে ভুল করছি। এটাকে কি বলে? লিখার ভুল বলে। টাকার অঙ্কে ভুল করলে সেটার নাম হচ্ছে লিখার ভুল, ঠিক আছে। কোনো একটা দফা বাদ পড়ে গেলে সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। আর নীতিগত ভুল তো আমি আলোচনা করছি। পরিপূরক ভুল হচ্ছে কি, দেখো একটু শর্টকাটে বলে দিই, একটা ভুলের পরিবর্তে যদি আরেকটা ভুল কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়, সেটা হচ্ছে পরিপূরক ভুল। বিস্তারিত জানার জন্য ইউটিউবে ভিডিও রয়েছে এই অধ্যায়ের উপর, একটু দেখে নিলে তোমরা সহজে বুঝতে পারবা। সমাপনী মজুদ পণ্য র্যা মিলে অন্তর্ভুক্ত হয় নিট ক্রয়ের উদ্বৃত্ত থাকলে, মোট লাভ দেওয়া থাকলে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলে। দেখো এটার কোনো সঠিক উত্তর নেই। সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমাদের সমন্বিত ক্রয় থাকলে চলে আসে, তার মানে এখানে সমন্বিত ক্রয় নেই। এই আনসারটা হচ্ছে ভুল। এটা আমাদের এই বোর্ডে আসছিল হচ্ছে এই আনসারটা কি, ভুল। দেখো সমাপনী মজুদ পণ্য র্যা মিলে অন্তর্ভুক্ত হয় কখন? একটা হচ্ছে তোমার কি থাকলে, বিক্রিত পণ্যের ব্যয় থাকলে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আছে, কিন্তু আনসার শুধু একটাই সঠিক এখানে, আর এই দুটো সঠিক না। মোট লাভ থাকলেও হবে না, নিট ক্রয় থাকলেও হবে না। তার শুধু আনসার সঠিক হচ্ছে 3, কিন্তু এখানে 3 কোথাও নেই, এখানে সবগুলো ডাবল ডাবল, তাই এখানে সঠিক উত্তর দেওয়া নেই, এটা সঠিক উত্তর দেওয়া নেই। তাহলে সমাপনী মজুদ পণ্য কখন র্যা মিলে আসে? দুইটা কারণে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলে, সমন্বিত ক্রয় দেওয়া থাকলে। তাহলে এখানে আমি একটা আনসার পেলাম, কিন্তু আর কোনো আনসার নেই, অপশনও সিঙ্গেল নেই, সেজন্য এটার উত্তর নেই। এটার উত্তর হচ্ছে আমাদের ভুল দিছে ওরা। ওকে, এরকম মাঝে মধ্যে একটা প্রশ্ন পড়ে, আনসার থাকে না। লাস্ট প্রশ্ন, সবার শেষ প্রশ্ন আমাদের। দেখো নিপুণ ট্রেডার্সের ক্ষতি অনুদ্বৃত্ত সমূহ নিম্নরূপ: মূলধন 9,000 টাকা, দেনাদার 14,000 টাকা, ক্রয় 12,000 টাকা, বিক্রয় 22,500, বেতন 3,000 টাকা, নগদ 8,000 টাকা, পাওনাদার 7,500, সমাপনী মজুদ এত। চলতি সম্পদ, দেখো কত সহজ প্রশ্ন। চলতি সম্পদের পরিমাণ, টোটাল চলতি সম্পদ কত আমাকে বের করতে বলছে। তাহলে দেখো চলতি সম্পদ কি কি আছে, দেনাদার আছে 14,000 টাকা, তারপর আছে আমাদের চলতি সম্পদ নগদ আছে 8,000, তাহলে 14 আর 8 22,000 টাকা। তারপর সমাপনী মজুদ আছে 22 আর 2 24,000 টাকা, ঠিক আছে। আমাদের সঠিক উত্তর হচ্ছে 24,000 টাকা। দেখো এখানে আমাদের অপশন আছে অন্যগুলো, এইটা একটু টাইপিং মিস্টেকে ভুল হয়েছে। আমাদের সঠিক উত্তর হচ্ছে কত, 24,000 টাকা। এগুলো ঠিক করে নি, তোমরা সঠিক উত্তর দেখে নিবা, তোমরা একটু প্রশ্ন থেকে সঠিক উত্তর দেখে নিবা। সঠিক উত্তর হচ্ছে 24,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত ছিল আজকের ভিডিও। আমরা পুরো 30টা প্রশ্ন সলভ করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে এমসিকিউগুলো সলভ করতে হবে। তোমাদের জন্য আমি আরো নতুন নতুন সলভ ভিডিও নিয়ে আসবো। তোমাদের কাজ হচ্ছে বন্ধুদের মেনশন করে দেওয়া এবং ক্লাসটা শেয়ার করে দেওয়া। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাই পড়ালেখার ফেসবুক এবং ইউটিউবের সাথে যুক্ত থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।